আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। বেশ বেশ, আমি কথা কথা বলি। সেটা হচ্ছে, আমার তো ক্লাসটা অলরেডি রেকর্ড হচ্ছে। যারা জয়েন হয়েছে তাদের জন্য নয়, যারা জয়েন হওনি তাদের জন্য দু একটা কথা বলি। সেটা হচ্ছে, প্রথমত সন্ধ্যাবেলাতেই ক্লাস নেওয়া কথা, এবং সন্ধ্যাবেলাতে ক্লাস নিলে ভালো হয় এটা আমিও জানি। কারণ দু একদিন একটু অসুবিধা হয় সন্ধ্যাবেলা। আমি আসলে যেহেতু বাড়িতে আছি, সেহেতু সন্ধ্যাবেলা নেটওয়ার্ক মানে প্রবলেম হবে কি না, সেই জন্য আমি এই সপ্তাহটা সকালে ক্লাসের কথা বলেছিলাম। কিন্তু তোমাদের ক্লাসে জয়েন হওয়ার সংখ্যা দেখেই তো আমি মানে বিস্মিত আর কি, যে সকালে 8টা 15 থেকে ক্লাস নিলে আমি জানি না কেন অনেকে জয়েন হতে পারছো না। অনেকে হয়তো ঘুমিয়ে গেছো বা ঘুম থেকে ওঠোনি, যাই হোক সেটা পার্সোনাল ব্যাপার প্রত্যেকের। কিন্তু আমার কথা হচ্ছে, আমি প্রথম দিন থেকেই একটা কথা বলেছি, হতে পারে তোমাদের অনেকের কোনো কাজ থাকে সকালে, কিন্তু সেটা গ্রুপে তোমরা জানাওনি। মানে আমি যখন বললাম যে সকালে ক্লাস নেব, কেউ কিছু জানাওনি, তার মানে সকালে তোমাদের কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ডেডিকেশনটা রাখতে হবে। আমি বারবারই বলি যে ক্লাস আমি যদি ফাঁকা থাকি, এই ডেডিকেশনটা আমাদেরকে রাখতে হবে যে আমরা লাইভ ক্লাস জয়েন করব। কেন লাইভ ক্লাস? আমি বারবার বলছি, আমরা প্রত্যেকে ক্লাস রেকর্ড দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি। এর মানে এটা নয় যে আমি রেকর্ড ক্লাস দেখব, কারণ রেকর্ড ক্লাস তো ইউটিউবেও রয়েছে গাদা। কিন্তু আমি তোমাকে আজকে বাংলা ছন্দের জন্য যে নোটসটা প্রোভাইড করব এবং যে নোটসটা দেখে যেটা পড়াবো, সেটা তুমি যদি বুঝতে না পারো তাহলে আমাকে লাইভ ক্লাসে তোমরা ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারবে, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা। কিন্তু তোমরা যদি এই লাইভ ক্লাসটা জয়েন না করে ভাবো যে রেকর্ড ক্লাস দেখে নেব, তাহলে তো তোমাদের মানে কি বলবো, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে লাইভ ক্লাস অ্যাভেলেবেল, মানে রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল। তো আমার একটাই কথা, যে এই ডেডিকেশনটা রাখতে হবে। আমি তোমাকে এটুকু বলতে পারি, আজকে আমি ছন্দের প্রথম ক্লাস, এই ছন্দের ক্লাস নিয়ে আমি যে কথা তোমরা দেখতে পাবে, একটু বড় ফন্ট হলেও আজকের পিডিএফটা হচ্ছে 44 পাতার পিডিএফ। তোমরা যদি দেখতে পাবে। তো এর মধ্যে কী কী আছে, আমি 44 পাতায় কি তোমাদেরকে পড়াবো? একটা ক্লাসে কি 44 পাতা একদম প্রথম থেকে শেষ পড়ানো সম্ভব? কিন্তু এই 44 পাতা আমাকে লিখতে হয়েছে, মানে একটা নোটসে দিতে হয়েছে মোটামুটি 440 পাতা ঘেঁটে। তোমাদেরকে যেহেতু সেই 440 পাতা এত কষ্ট করে পড়তে না হয়, তার জন্য এই 44 পাতা আমাকে রেডি করার চেষ্টা করেছি। এটা আজকের রেডি নয়, এটা অনেক দিন আগেকারই রেডি। সেখানে হয়তো কিছু মডিফাই হয়েছে বড়জোর। কিন্তু বিষয়টা হচ্ছে, এই নোটসটা তোমরা যদি লাইভ ক্লাসে না থাকো, এই নোটসটা উদ্ধার করতে পারবে তো? আর দ্বিতীয় কথা হচ্ছে, যতই রেকর্ড ক্লাস আমি আমি এই ধরনের কথাগুলো রেকর্ড ক্লাসে রেকর্ড করি না। মানে আমি দেখবে, তোমরা যদি আমার ক্লাসের মানে মানে লাইভ ক্লাস করো এবং একবার রেকর্ড ক্লাসটা করে আসবে, তাহলে দেখতে পাবে যে আমি প্রথমে এবং শেষে 5-10 মিনিট করে যে কথাগুলো বলি, সেই কথাগুলো কিন্তু রেকর্ড ক্লাসে থাকে না। কিন্তু আজকে থাকছে। এর কারণ হচ্ছে, আমি বারবার তোমাদেরকে মানে কি বলবো, দাদা হিসাবেই বলো, টিচার হিসাবেই বলো, একটা রিকোয়েস্ট, অর্ডার নয়, রিকোয়েস্ট, যে তোমরা সেই ডেডিকেশনটা রাখো। না হলে কিন্তু এত সহজ নয় নেট পাস করা, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। মানে ডেডিকেশন ঠিকঠাক না থাকলে হবে না। আমি কেন এটা বলছি? কারণ আমি চাই যে তোমরা লাইভ ক্লাস জয়েন করো। তোমরা যদি রেকর্ড ক্লাসই দেখে নেবে, তাহলে তো আমি তোমাদেরকে আমার তো রেকর্ড রেডি। আমার ইউটিউব চ্যানেলটায় গেলে বুঝতে পারো, আমি কিছু প্রাইভেট করে রেখেছি ভিডিও। আমি তোমাদের জন্য বারবার ক্লাসগুলোকে রেকর্ড করছি আবার, কারণ আমার আগের সেশনের যে ক্লাস, সে তো সবই রেকর্ড আছে। আমি তো সেই পুরনো রেকর্ডগুলোকেই তোমাদেরকে দিয়ে দিতে পারি। কিন্তু কেন দিচ্ছি না, সেই রেকর্ডগুলো দেখলে বুঝতে পারবে। সেখানে সব যে কোডটা CB 2024 লেখা আছে, কিন্তু এখন 2026-এর ভিডিও। অর্থাৎ আমি তোমাদেরকে চেষ্টা করছি যে নতুন করে রেকর্ড করা। কারণ
বারবার যখন আমরা পড়াই আমি তো একই কথা বলবো না, কারণ আমি তো আগে যেভাবে বলেছি আরও কিছু হয়তো আমার মাথায় আসছে, সেগুলো আবার তোমাদেরকে নতুন করে বলার চেষ্টা করছি। কিন্তু রেকর্ড ক্লাসে এই প্রথম 5-10 মিনিট এবং শেষের 5-10 মিনিটের কথা কিন্তু আমার থাকে না। কিন্তু আমার আজকে কেন আমি রেকর্ড করছি পুরোটা, কারণ হচ্ছে আমার এটা বলা, যারা অনেকে তো রেকর্ড ক্লাস দেখবে তোমরা, আমার একটা কথাই বলা যে রেকর্ড নয়, তোমরা লাইভ ক্লাস জয়েন করার চেষ্টা করো, কারণ রেকর্ড অনেক পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আর লাইভ ক্লাস জয়েন করার যে কী গুরুত্ব, তোমরা হয়তো ভাবছো যে রেকর্ড আর লাইভ তো একই, তাহলে তোমাদের রেকর্ড ক্লাস করার কী দরকার, মানে লাইভ ক্লাস মানে একটা কোর্সে বা একটা ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজনটা কী আছে? তোমরা তো ইউটিউব থেকেই পড়ে নিতে পারো। কিন্তু ইউটিউবে তোমাকে সব কথা বলবে না, কারণ যারা ইউটিউবে পড়ায় তাদের মধ্যে 100 জনের মধ্যে 99 জনের কোচিং আছে, একজনের হয়তো নেই। তাহলে সেই 99 জন তোমাকে ইউটিউবেই যদি সব পড়িয়ে দেবে, তাহলে কোচিংটা কি জন্য খুলেছে? অতএব তুমি ইউটিউবেও সব তথ্য পাবে না, ইউটিউব থেকে তুমি অনেক সময় পিডিএফ পাবে না। ফলে তো সব মিলিয়ে তুমি যখন টাকা দিয়ে একটা কোর্স করছো, তাহলে সেটা ডেডিকেশন দিয়ে করো, আমার এটাই মনে হয়। এবং রেকর্ড ক্লাসের সমস্যাটা কী হয়, দেখা যাবে আজকে দেখবো, কালকে দেখবো, পরশু দেখবো করতে করতে, বা পিডিএফ আজকে দেখবো, কালকে দেখবো করতে করতে এত পিডিএফ জমা হবে আর এত রেকর্ড ক্লাস জমা হবে যে পরীক্ষার আগে আর তুমি দেখে উদ্ধার করতে পারবে না। তাহলে আলটিমেটলি লস বা আলটিমেটলি লুজার কে হলো? আমরা যারা পড়াচ্ছি তারা লুজার হচ্ছে। এইটা বুঝতে হবে তোমাদেরকে, লুজারটা কে হচ্ছে, তুমি না আমি? অতএব আমার কথাটা হচ্ছে যে এই ডেডিকেশনটা রাখতে হবে। একটা ডেডিকেশন না থাকলে কোনো পরীক্ষাতেই পাস করা যায় না। বিশেষ করে পরীক্ষা পদ্ধতি দিন দিন যা কঠিন হচ্ছে, তাতে করে কিন্তু খুব মানে সমূহ বিপদ যদি তুমি বা তোমরা যদি এই ডেডিকেশন না রাখতে পারো। আর যদি মনে হয় যে না নেট পাস না করলেও হবে, তাহলে তো মানে দেখো, আমি তোমাদেরকে এই কথাগুলো আমার বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমরা পাস করলে আমি আনন্দিত হব, না করলে কিন্তু আমার বিশাল কিছু এসে যাবে না। যাবে কি? তাহলে এই কথাগুলো আমি কেন বলছি, আমি চাই যে তোমরা যারা মানে ক্লাস জয়েন করছো তারা প্রত্যেকে নেটটা পাও, কারণ নেটটা পেলে যেটা হবে মানে তোমাদের জীবনের জন্যই কিছু মানে ভালো হবে, এটাই আমার আশা এবং এটাই হওয়া উচিত। আমি তো তোমাদেরকে ক্লাসটা নিলাম, ব্যাস হয়ে গেল একটা ক্লাস। আমার দায়িত্ব শুধু ক্লাস নেওয়া। আমাকে তো কেউ বলে দেয়নি যে প্রতিদিন তোমাদেরকে বলতে হবে বা প্রতি সপ্তাহে বলতে হবে পড়তে বসো। কিন্তু এটা আমার হ্যাবিট এবং এটা আমার মনে হয় অ্যাজ এ টিচার তোমাদেরকে, বা টিচার দাদা যাই বলো, তোমাদেরকে বলা উচিত যে তোমরা ডেডিকেশন তৈরি করো। তোমাদের এই ব্যাচে অনেকের মধ্যে আছে, অবশ্যই আছে ডেডিকেশন, কিন্তু আবার অনেকের মধ্যে নেই, এটা আমি দেখতে পাচ্ছি। ফলত যাদের মধ্যে আছে তারা তো ভেরি গুড, আরও ডেডিকেশন দাও। আর যাদের মধ্যে নেই তাদেরকেও বলবো তোমরা ডেডিকেশনটা তৈরি করো, কারণ এই পরীক্ষাটার গুরুত্ব কিন্তু অনেক। এই পরীক্ষাটা কিন্তু কোনো আত্মীপাতি পরীক্ষা নয়। ইউজিসি নেটের গুরুত্ব তোমরা গুগলে সার্চ করবে যে ইন্ডিয়াস টপ 10 এক্সাম, সার্চ করবে দেখতে পাবে ওখানে কিন্তু ইউজিসি নেটের কথা আছে। ভারতবর্ষের 10টা সব থেকে বড় পরীক্ষার মধ্যে একটা হচ্ছে ইউজিসি নেট। ইউটিউবে এই গুগলে সার্চ করে দেখবে কি দেখায়। ফলত ঠিকঠাক করে পড়াশোনাটা করতে হবে, এত সহজ নয়, ডেডিকেশন দিতে হবে। যাই হোক, বেশি কথা বলবো না। আমি তোমাদেরকে তো গোটা পিডিএফটা পড়াবো না, পিডিএফটা তোমাদের পড়ার জন্য আমি তোমাদেরকে গাইডটা করব। দেখো, বিষয়টা হচ্ছে আজকের ক্লাস হচ্ছে বাংলা ছন্দ, এটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আমাদের অলংকারের ক্লাস অলমোস্ট কমপ্লিট। এবার তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা আমরা আলোচনা করতে পারি, আদারওয়াইজ আমরা ছন্দ পড়বো। ছন্দ শুরু করছে আমার টার্গেট তোমাদের অন্তত এই পরীক্ষার আগে ছন্দ অলংকারটা শেষ করে পরীক্ষা পেরিয়ে গেলে তারপর আমরা আবার ওই কী বলে ওটা অন্য যে আমি যে ব্যাকরণ এবং ভাষাতত্ত্বের টপিকটা পড়াবো সেটা আমি ধরবো। বিষয়টা হচ্ছে আমাদের সিলেবাসে কী কী আসে, বাংলা ছন্দ থেকে কী কী প্রশ্ন আসে, বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশ। তোমরা প্রত্যেকে বাংলা ছন্দ নির্ণয়টা পড়ো, অনেকে পড়ো না, কিন্তু নির্ণয়টুকুই পড়ার চেষ্টা করো। কিন্তু ইউজিসি নেটে শুধুমাত্র নির্ণয় থেকে প্রশ্ন কিন্তু আসে না। বাংলা ছন্দের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলা ছন্দ চর্যাপদে কী ছন্দ ব্যবহার হতো, এরকম প্রশ্ন আসে।
আমরা দেখেছি শ্রীকৃষ্ণ কীর্তনে কী ছন্দ ব্যবহার হতো, এরকম প্রশ্ন আসতে পারে। বৈষ্ণব পদাবলিতে কী ছন্দ ব্যবহার হতো, রামায়ণ মহাভারতে কী ছন্দ ব্যবহার হতো, মধুসূদন দত্ত কী ছন্দ ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথ কী ছন্দ ব্যবহার করেছেন, মোহিতলাল, প্রবোধচন্দ্র, অমূল্যধন মুখোপাধ্যায়, তারাপদ ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে গিরিশচন্দ্র ঘোষ, বিভিন্ন মানুষ তাদের নিজেদের মতো করে ছন্দ তৈরি করেছেন। তৈরি করেননি, ছন্দ কেউ তৈরি করতে পারে না, কিন্তু বিভিন্ন ছন্দের ফরম্যাট তৈরি করেছেন। একই ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, সেই অমিত্রাক্ষর ছন্দকেই কেউ মুক্তক ছন্দ হিসেবে ব্যবহার করেছেন, মানে বিভিন্ন তার ফরম্যাটকে পরিবর্তন করে নিজের মতো করে, কেউ গৈরিশ ছন্দ নাম দিচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। এভাবেই কিন্তু তারা ছন্দটাকে নিজেদের মতো করে মডিফাই করছে। এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তুমি যদি প্রবোধচন্দ্র সেনের ছন্দ চর্চা দেখো, তাহলে দেখতে পাবে প্রবোধচন্দ্র সেন অজস্র বই লিখেছে ছন্দের ওপর। আমাদের পক্ষে কি সম্ভব অত বই পড়া? তাহলে অত বই আমরা পড়বো না, আমরা কিছু টপিক প্রবোধচন্দ্র সম্পর্কে পড়ব, তার মধ্যে কমন পেলে ভালো, না পেলে একটা কমন সেন্স বলে জিনিস হয়, আমরা কমন সেন্স কাজে লাগানোর চেষ্টা করব। আর যদি কমন সেন্সটাও কাজে না লাগে তাহলে ভুল হবে। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে, তোমার পক্ষে তো সব বই পড়াশোনা করা সম্ভব নয়। এত এত ছন্দের বই তুমি কি সব পড়তে পারবে? পারবে না। কি করতে হবে? আমি তো বারবার বলেছি, আমাদের টার্গেট তো 10টায় ঠিক করা নয়, 10টায় 8টা মতো ঠিক করলেই হয়ে যায়। তার মধ্যে 4-5টা তো ছন্দ নির্ণয়, মানে অলঙ্কার আর ছন্দ নির্ণয়ই আসবে, ওগুলো আমরা অবশ্যই ঠিক করব। মানে তোমাকে সব শেখাবো, ছন্দ নির্ণয়ও শেখাবো, অলঙ্কার নির্ণয় তো শিখলাম, আবার কিছু প্রশ্ন কমন সেন্সিক্যাল, এবং আমি তোমাদেরকে যে নোটস দেবো তার মধ্যে থেকে আসবে, আর 2-1টা প্রশ্ন হয়তো আউট অফ মার্কেট। মানে এই যে এই বইগুলো এতজন, সত্যেন্দ্রনাথ দত্ত বই লিখছেন, রবীন্দ্রনাথ লিখেছেন, মহিলার মজুমদার লিখেছেন, যত নাম তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সবার বই রয়েছে, কিন্তু তাদের তো সব বই আমাদের পক্ষে পড়া সম্ভব নয়। তাই আমরা কি করব, আমাদের তাদের স্পেসিফিক কিছু তথ্য আমরা পড়ব। ছন্দের উদ্ভব ও ক্রমবিকাস পড়ব। ছন্দ কোথা থেকে এলো? হঠাৎ করে ছন্দ তার ওপর থেকে পড়েনি, ছন্দ তো আমরা কোথা থেকে গ্রহণ করেছি, তারপর সেই ছন্দকে মডিফাই করেছি, তারপরে আমরা ব্যবহার করছি। তো সেই ছন্দ কোথা থেকে এলো এবং সে কীভাবে ক্রমবিকশিত হলো, তো সেই বিকাশের, ছন্দের যে বিকাশ, এই বিকাশ আমরা কিন্তু কম বেশি দেখার চেষ্টা করব। বাংলা ছন্দের পরিভাষা পড়তে হবে, কারণ বাংলা ছন্দ নির্ণয় করতে গেলে তোমাকে পরিভাষাটাকে আগে জানতে হবে, এবং শুধুমাত্র নির্ণয় করতে গেলেই যে পরিভাষা জানতে হবে সেটা নয়, এই পরিভাষা বা পরিচয়গুলো থেকেও দল, কলা, মাত্রা, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, জ্যোতি, পংক্তি, স্তবক, বিভিন্ন ছন্দনীতির নাম বৈচিত্র্য থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর বাংলা ছন্দের রীতি ও রূপ বৈচিত্র্য, বাংলা ছন্দ যে 3 প্রকার, এবং 3 প্রকার থেকে বিভিন্নভাবে বেরোচ্ছে তার শাখা প্রশাখা, সেইগুলো আমরা পড়ব। কিন্তু এই যে 4টে টপিক, এই 4টে টপিককে একদিনে পড়বো তা তো হতে পারে না, 4-5টা ক্লাস লাগবে, 3-4টে অন্তত ক্লাস লাগবে। আজকের প্রথম ক্লাসে এই নোটসটা এত বড় হওয়ার কারণ কি? কারণ হচ্ছে অনেক বড় বড় লেখা, এটাও একটা ফ্যাক্ট। দ্বিতীয় কথা, কিন্তু শুধু বড় লেখায় নয়, দেখো ছন্দের প্রাথমিক, এই যে বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশ, এই বাংলা ছন্দের উদ্ভব ও ক্রমবিকাশে কি আছে? ছন্দের প্রাথমিক ধারণা। এখানে এইগুলো তোমাদের জাস্ট একবার করে রিডিং পড়ার জন্য, এখান থেকে এমন কিছু প্রশ্ন আসবে না। কিন্তু কোথা থেকে আসবে প্রশ্ন, মানে কোনগুলো বেশি করে মানে ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে। দেখো, বাংলা ছন্দ প্রধানত অপভ্রংশ ছন্দ থেকে উৎপন্ন। কোথা থেকে এলো বাংলা ছন্দ? অপভ্রংশ, মানে আমরা জানি বাংলা ভাষা যেখান থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে সেই ভাষা যেখান থেকে আসছে তার গুণাগুণ তো থাকবেই। আমরা যে মা বাবার সন্তান, সেই মা বাবার কিছু বৈশিষ্ট্য জিনগতভাবেই হোক, পরিবারগতভাবেই হোক, সমাজগতভাবেই হোক, আমাদের মধ্যে তো ইনবিল্ড হয়, আমাদের মধ্যে তো অটোমেটিক চলে আসে। তারপর আবার আমরা নিজেদের মতো আবার নিজেদেরকে গড়ে তুলি। কিন্তু ছন্দের ক্ষেত্রে তো সেম। একটা ছন্দ, আমি তোমাদেরকে খুব সোজা করে বোঝানোর চেষ্টা করি,
একটা ছন্দ যখন কোথা থেকে আসছে আমরা জানি, প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষা যখন আসছে খোলস ছাড়িয়ে, তখন তার কিছু বৈশিষ্ট্য তো সে নিয়ে আসছে। আমি তোমাদেরকে পড়াবো এবং তোমরা পড়েছো আর্য ভাষা। প্রাচীন আর্য ভাষার মধ্যে যখন ভাষাগুলো সৃষ্টি হচ্ছে তার বৈশিষ্ট্যটা কিছু আসছে, বা প্রাচীন বাংলা ভাষার মধ্যে নব্যভারতীয় আর্য ভাষার কিছু বৈশিষ্ট্য থাকছে, তারপর বাংলা ভাষা নিজেকে মডিফাই করছে। ওই জন্য চর্যাপদের ভাষা আমাদের কাছে আলো আধারী। কেন আলো আধারী? তারা আলো আধারী করে লিখেছে, এটা যেমন একটা কথা, তেমনই ভাষাটাও তো তখনও খোলস ছাড়েনি, খোলস ছাড়ছে জাস্ট। ভাষাটাও তো তখন সদ্যজাত, অপভ্রংশ অবহট্ট প্রাকৃত থেকে বাংলা ভাষাটা আসছে। উঁচা উঁচা পাবত তহি বসই সাবড়ি বালি মরঙ্গি পিচ্ছ পরহিনা সাবড়ি গিবত গুঞ্জড়ি মালি। এই যে ভাষা, এই ভাষা বাংলা ভাষা। আবার এই ভাষা আমাদের প্রণম্য স্যার, অঙ্কিতা হয়তো চিনবে, পড়েছে, সত্যজিৎ বাবু, সত্যজিৎ ধর, তিনি একটা কথা বলতেন যে আমি আজকে, মানে মজা করেই বলতেন যে আমি আজকে তোমাদেরকে চর্যাপদের ট্রান্সলেট করে দেখাবো, মানে চর্যাপদকে বাংলায় অনুবাদ করে দেখাবো, মজা করে বলতেন। মানে বিষয়টা হচ্ছে চর্যাপদ তো বাংলা, কিন্তু সেই বাংলাকে আবার বাংলায় অনুবাদ করতে হয়, নাহলে তো আমরা বুঝতে পারি না। মানে তার ভাষা এতটাই আলো আধারী। কেন আলো আধারী? শুধুমাত্র তারা ওই ধর্ম সাধনার জন্য ভাষাটাকে গূঢ় তত্ত্বগুলোকে ঢুকিয়ে সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে, বোধগম্য না হয়, তার জন্যেই যে শুধু ওইভাবে লিখলেন তা নয়। ওই ভাষাটাই তো ওই রকম ছিল। বাংলা ভাষা তখনও পর্যন্ত নিজের বৈশিষ্ট্য নিজে তৈরি করতে পারেনি, নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে পারেনি। একটা ভাষা বিবর্তনের মাধ্যমে অনেক বছরের পর সেই ভাষা নিজের রূপ তৈরি হয়। তাহলে এই যে একটা ভাষা থেকে আরেকটা ভাষা আসছে, তাহলে এই ছন্দটাও তো অপভ্রংশ ছন্দ থেকেই আসবে, এটাই স্বাভাবিক। অপভ্রংশের ধারা বাংলা ছন্দে পুষ্টি ও পরিণতি লাভ করেছে। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। অপভ্রংশ ভাষার অক্ষরবৃত্ত রচিত হলেও, ভাষায় অক্ষরবৃত্ত রচিত হলেও খাঁটি অপভ্রংশ ছন্দ মাত্রা ছন্দ। সেইরূপ বাংলার প্রধান ছন্দও মাত্রাবৃত্ত ছন্দ। তোমরা ছন্দ যখন পড়াবো দেখতে পাবে, রবীন্দ্রনাথ বলা হয়, আমি পড়াবো দেখবে রবীন্দ্রনাথ মাত্রাবৃত্ত ছন্দের মানে স্রষ্টা, এরকম বলা হয়। পুরো অংশে রবীন্দ্রনাথই মাত্রাবৃত্ত ছন্দের স্রষ্টা এমন নয়, কারণ মাত্রাবৃত্ত ছন্দ আগে থেকেই ছিল। কিন্তু অপভ্রংশে অক্ষরবৃত্ত প্রধান হলেও বাংলা ভাষায় যখন আসছে সেটা কিন্তু মাত্রা ছন্দই প্রধান হয়ে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় যে ছন্দগুলো ব্যবহার হচ্ছে। অপভ্রংশের মিত্রাক্ষরটা বাংলায় গৃহীত হয়েছিল। মিত্রাক্ষরটা মানে একটা ছন্দ আছে মধুসূদন দত্তের অমিত্রাক্ষর। আমার প্রত্যেকটা কথা কিন্তু তোমরা শুনবে, আমি তা মানে অনেক ভাষা হয়তো তোমরা জানো না, সেইগুলো আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। যে মিত্রাক্ষরতা, এই কথাটা শুনে তোমাদের যারা জানো তারা জানো, যারা জানো না তাদের মনে হতে পারে মিত্রাক্ষরতা মানে কি। অমিত্রাক্ষর, মিত্রাক্ষরতা মানে হচ্ছে মিল। এই যে আমাদের অন্ত মিল হয়, তোমরা জানো, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। এই যে ঋণে আর কিনে যে মিল, এই মিলটাকে বলা হয় মিত্রাক্ষরতা। তাহলে অপভ্রংশেও মিত্রাক্ষরতা ছিল, মিল ছিল, আবার বাংলাতেও সেই মিল গৃহীত হয়েছে। কারণ প্রচুর কবিতা, প্রচুর পদ্য আমরা জানি যে বাংলায় মিল দিয়েই লেখা হয়েছে। আবার দেখো কত রকম মিল, দেখো ছিল বিঘে 2, এই শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই। এই যে 2 ভুঁই লাইনের মধ্যেও দেখো যে রয়েছে। দেখা যাচ্ছে না। এক সেকেন্ড। দেখতে পাচ্ছ?
সেকেন্ড। বেশ, এই যে দেখো মিত্রাক্ষর কী বলছে, অবশ্য বাংলায় অমিল ছন্দও আছে, স্বাভাবিক। এগুলো ধরে ধরে পড়ানোর কিছু নেই যে বাংলা, এখানে তোমাকে উদ্ভবা ক্রমবিকাশ পড়ছো, বাংলা ছন্দে অমিল ছিল বলতে অমিল থাকবে, এটাই স্বাভাবিক। অমিল ছন্দ দাদা তোমরা যদি অমিত্রাক্ষর জন্য মধুসূদনের মেঘনাদ বধ কাব্য পড়ো, সেখানে দেখতে পাবে, শ্রীকৃষ্ণ কীর্তনেও দেখতে পাবে, সব জায়গাতেই দেখতে পাবে অমিলও যেমন আছে তেমনি মিত্রাক্ষরতাও বাংলায় আছে। এবং এই মিত্রাক্ষরতা কোথায় পেয়েছি? অপভ্রংশ থেকে পেয়েছি, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো তোমাদেরকে ধরে ধরে পড়ানোর কিছু নেই, এই জিনিসগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। কিন্তু এই নোটসটা কিন্তু একটু পড়ার চেষ্টা করবে, কারণ এখান থেকেও কিছু কিছু প্রশ্ন কিন্তু মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে? এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংক্ষেপে বাংলা ছন্দ সম্পর্কে আলোচনা করা হলো। এবার এই যে বাংলা ছন্দ সম্পর্কে আলোচনা করা হলো, এর মানে কি? এর মানে হচ্ছে বাংলা ছন্দ কোথা থেকে সৃষ্টি, মানে কোথা থেকে আমাদের বাংলায় আসছে। এই প্রশ্নটা কমন প্রশ্ন, কমন সেন্সিক্যাল প্রশ্ন। তোমাকে যদি বলা হয় প্রথম বাংলায় ছন্দ কোথায় ব্যবহার হয়েছিল বাংলা সাহিত্যে, চর্যাপদ, এটা প্রশ্নটা আসবে না, মানে এই প্রশ্নটা নর্মাল প্রশ্ন। তাহলে সেই চর্যাপদে যে বাংলা ছন্দের ব্যবহার হলো নবম দশক থেকে দ্বাদশ শতাব্দীতে, সেই সময় কি ছন্দ দেখা গেল? কলাবৃত্ত। এই কলাবৃত্ত মানে কি? ওই মাত্রাবৃত্তই। তো এই মাত্রাবৃত্ত ছন্দ কি বলি আমরা? মাত্রাবৃত্ত ছন্দকে আমরা জানি, আমরা চর্যাপদের ছন্দকে কি ছন্দ বলি? পাদাকুলক ছন্দ বলি, তোমরা শুনে থাকবে নিশ্চয়ই। তো এই পাদাকুলক আসলে কি? পাদাকুলক আসলে ওই মাত্রাবৃত্ত ছন্দের একটা রূপ, কিন্তু সেই সময়ে যেহেতু ওই অপভ্রংশ থেকে ছন্দটা আমরা আসছে, খোলস ছাড়িয়ে জন্য পাদাকুলক ছন্দ বলছি। 16 মাত্রার পাদাকুলক ছন্দ, এছাড়াও 24 মাত্রার পংক্তিও দেখা যাচ্ছে, ঠিক আছে? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি, ওই জন্য কি বলা হচ্ছে না চৌপাইয়া বলে একটা ছন্দ আমরা দেখতে পাচ্ছি। এরকম ছন্দের অনেক নিদর্শন কিন্তু চর্যাপদে পাওয়া যায়, দোহা এইগুলো পাওয়া যায়। এবার এই যে এইখানটা দেখো, আমি ওই জন্য ইম্পর্টেন্টগুলো দাগ দিয়েছি কিছু কিছু, যে অনুমান করা হয় পরবর্তী বাংলা গদ্যে এই পাদাকুলক থেকেই পয়ার ছন্দের উৎপত্তি। আমরা তো ছন্দকেও তৈরি করিনি, ভালো করে বুঝতে হবে। যারা আমরা যাদের এই ছন্দ বিশেষজ্ঞ হিসাবে দেখছি, ছান্দসিক হিসাবে দেখছি, তারা কেউ ছন্দ তৈরি করেছে না, তারা ছন্দ নিয়ে চর্চা করেছে, তারা ছন্দটাকে নিয়ে রিসার্চ করেছে এবং বিভিন্ন ছন্দের যে দিক তা সম্প্রসারিত করেছে। তারা তো ছন্দকে তৈরি করেনি। এই ছন্দ আগেও ছিল, পরে এখনও আছে এবং পরেও থাকবে, কিন্তু এই ছন্দকে নিয়ে বিভিন্নভাবে কাটাছেঁড়া করা হয়েছে। তো এই পাদাকুলক থেকেই পরবর্তীতে পয়ার ছন্দ আসছে, কারণ আমরা তো দেখে দেখেই শিখি। এই দোহা থেকেই অনেকে মনে করছেন লঘু ত্রিপদী 6-6-8 মাত্রা, আবার এই চৌপাইয়া থেকেই ত্রিপদী 8-8-10 মাত্রা লাভ, মানে ছন্দরূপ যে লাভ করেছে এইটা মোটামুটি আমরা জানতে পারছি। এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি। আবার শ্রীকৃষ্ণকে দেখো পরপর দেওয়া হয়েছে, আমি এখানে নোটসটা দিয়ে দিয়েছি যে দ্বাদশ শতকের কবি জয়দেব গীত গোবিন্দ কাব্যে কলাবৃত্ত ছন্দ ব্যবহার করেন। এই প্রশ্ন যে আসবে না তার কোনো গ্যারেন্টি নেই, চলে আসতেই পারে। ইউজিসিতে কী আসবে আর কী আসবে না কেউ জানে না। তাহলে জয়দেবের গীত গোবিন্দে কী ছন্দ ব্যবহৃত হয়েছে, এটা তোমার একজন বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, মানে বাংলা সাহিত্যের শিক্ষার্থী এবং ইউজিসি নেটের অ্যাসপিরেন্ট হিসেবে তোমার জেনে রাখা উচিত যে জয়দেবের গীত গোবিন্দ কাব্যে কলাবৃত্ত ছন্দ ব্যবহার হয়েছিল। এছাড়াও তোমরা কি দেখবে, বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দকে বাংলা মিশ্রবৃত্ত ছন্দের প্রাথমিক নিদর্শন বলা হয়। মিশ্রবৃত্ত অর্থাৎ মিশ্র কলাবৃত্ত, যেটা আমরা বলছি অক্ষরবৃত্ত, সেই অক্ষরবৃত্তের প্রাথমিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহার হচ্ছে। পয়ার, ত্রিপদী, চৌপদী, একাবলী কয়েকটি মিশ্র ছন্দপদের ব্যবহার শ্রীকৃষ্ণ কীর্তনে দেখা যায়। তাহলে দেখো ভাগটা বুঝতে পারছো, মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার হচ্ছে জয়দেবের গীত গোবিন্দে, কলাবৃত্ত ছন্দ যেটাকে বলছে। আবার শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিশ্রবৃত্ত ছন্দের প্রাথমিক নিদর্শন আমরা বলতে পারছি। একদম পুরোপুরিভাবে যে মিশ্রবৃত্ত ছন্দ একদম ব্যবহার করে দেওয়া হচ্ছে তা নয়, আস্তে আস্তে তো ছন্দগুলো ডেভেলপ করছে। সেই মিশ্রবৃত্ত ছন্দের কি না প্রথম রূপটা, প্রাথমিক নিদর্শন
দেখো বৈষ্ণব পদাবলিতে কলাবৃত্ত দেখা যাচ্ছে, চতুষ্কল, পঞ্চকল, ষটকল ছন্দের ব্যবহার, সপ্তকল ছন্দের পর্বের ব্যবহার দেখা যাচ্ছে। এই পর্ব তো আমরা বুঝবো। তো এই জন্য এই নোটটা দেওয়া, যে অনেকগুলো করে এই নোটটা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে অনেকগুলো বই থেকে এই একটা নোট তৈরি হয়। ফলত এই জন্য আমি বলছি যে ক্লাসগুলো করার চেষ্টা করতে হবে, করতে হবে। এবার আমরা দেখব যে বাংলা ছন্দের উদ্ভব বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে যে দেখতে পাচ্ছ মাত্রাবৃত্ত ছন্দ। এই মাত্রাবৃত্ত ছন্দ কীভাবে এলো এবং কিভাবে আমাদের বাংলা সাহিত্যে বিকশিত হলো সেটা তোমার একটু জেনে রাখা দরকার। কোথায় কোথায় মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার হয়েছে, কোথায় কোথায় স্বরবৃত্ত ছন্দ ব্যবহার হয়েছে, কোথায় কোথায়, আমি তোমাদেরকে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত আর অক্ষরবৃত্ত সম্পর্কে আর বিশেষ প্রথমেই বললাম না। এর কারণ হচ্ছে এটা তোমরা প্রত্যেকেই জানো যে বাংলা ছন্দের 3টে রূপ, একটা মাত্রাবৃত্ত, একটা স্বরবৃত্ত, একটা অক্ষরবৃত্ত। এটা আমরা ডিটেলে পরবর্তী ক্লাসগুলোতে জানবো, কিন্তু আজকে জাস্ট একটা প্রাথমিক ধারণা তোমরা নিয়ে রাখো। ছন্দ নির্ণয় তো সবাই শেখায়, মানে ছন্দের উদ্ভব ক্রমবিকাশ বলে একটা চ্যাপ্টার আছে, এটাও তো তোমাদেরকে একটু পড়তে হবে ইউজিসি নেট পড়তে গেলে, এবং সেটাকে সহজ করে দেওয়ার আমি চেষ্টা করেছি। মাত্রাবৃত্ত ছন্দ 1000 বছর বয়সী বাংলা কাব্যে সময়ের ধারাবাহিকতায় নতুন নতুন ছন্দের উদ্ভব করলেও প্রধান শাখা হচ্ছে মাত্র 3টি: মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ থেকে শুরু করে 20 শতকের শেষ পাদ পর্যন্ত রচিত বাংলা কাব্যের বিচিত্র ধারায় 3টি ছন্দ অসংখ্য কবির দ্বারা চর্চিত, পরিপুষ্ট হয়েছে। স্বাভাবিক এটা, এইভাবে আমরা কিন্তু ছন্দগুলো দেখতে পারি। মাত্রাবৃত্ত ছন্দ বাংলা কাব্যে ব্যবহৃত অন্যতম প্রাচীন ছন্দ। অক্ষরবৃত্তের প্রভাব থেকে রবীন্দ্রনাথ একে মুক্ত করেছে বলে অনেকে রবীন্দ্রনাথকেই মাত্রাবৃত্তের স্রষ্টা বা রবীন্দ্রনাথই যে এই সৃষ্টি করেছেন বলে মনে করে। আমি দেখো ওই জন্য আন্ডারলাইন করে দিয়েছি, ওই জন্য একটা মার্ক করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি। এই প্রশ্ন পরীক্ষায় এসেছে এবং আসে যে মাত্রাবৃত্তের স্রষ্টা বলে কাকে মনে করা হয়? রবীন্দ্রনাথকে। কিন্তু রবীন্দ্রনাথকে মাত্রাবৃত্ত সৃষ্টি করেছিল? করেনি। মাত্রাবৃত্ত ছন্দ আগে থেকেই ছিল। এখানে কি বলা হলো যে রবীন্দ্রনাথ একে মুক্ত করেছে অক্ষরবৃত্তের প্রভাব থেকে। মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ অনেক সময় একই রকম হয়ে যাচ্ছিল, মিশে যাচ্ছিল। এইটা কিন্তু আলাদা করার কাজটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। এটা হচ্ছে মাত্রাবৃত্ত। দেখতে পাবে যে 7, 4, 5, দেখো 4, 5, 6, 7 মাত্রার এই ছন্দ হয়ে থাকে। আমরা এই মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এ নিয়ে একদম ডিটেলে ক্লাস করব। ওই জন্য এখানে তোমাদেরকে আমি মাত্রাবৃত্ত সম্পর্কে, কলাবৃত্ত সম্পর্কে, স্বরবৃত্ত সম্পর্কে, অক্ষরবৃত্ত সম্পর্কে ডিটেলে বলছি না। এই নিয়ে আমরা ক্লাস করব ডিটেলে, একদম ছন্দ নির্ণয় শিখবো, তার বৈশিষ্ট্য দেখবো, সবই শিখবো। জাস্ট এই নোটটা একটু ভালো করে একবার পড়বে, 1-2বার পড়বে যে আসলে কোথায় কোথায় এই ছন্দ আমরা দেখতে পাচ্ছি, এর টুকটাক বৈশিষ্ট্যগুলো কি, কে কে ব্যবহার করেছেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখো তোমরা দেখতে পাবে যে আমি করেছি স্বরবৃত্ত। একই ব্যাপার, এই স্বরবৃত্ত কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে এই স্বরবৃত্ত কোথায়। সাধু বাংলার বাইরে বাউল গানে, দেখো মার্ক করে দিয়েছি, বাউল গানে হাইলাইট করে দিয়েছি, দেখো বাউল গানে, লোককথায়, ছড়াই খুঁজে পাওয়া যায়। উচ্চারণের দ্রুততা, সরলতা স্বরবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য। এগুলো সব পড়াবো আমি তোমাদেরকে যখন এই ছন্দটা সম্পর্কে ডিটেলে আমরা পড়বো। কিন্তু এখানে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যে এই ছন্দ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এবং তার সম্পর্কে কিছু কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আবার একইভাবে দেখো এখানে দেখো দেখতে পাবে তোমরা যে লোচন দাসের পদাবলিতে স্বরবৃত্ত ছন্দের পর্বগত শাখাঘাত অত্যন্ত স্পষ্ট। মানে লোচন দাস যে চৈতন্যমঙ্গল লিখেছেন, চৈতন্য জীবনী গ্রন্থ লিখেছেন, সেখানেও স্বরবৃত্ত ছন্দ ব্যবহার করছেন। এইভাবে কিন্তু শ্যামাসঙ্গীত, বাউল পদ, পাঁচালী, ময়মনসিংহ গীতিকা, গোপীচন্দ্রের গান, বিভিন্ন জায়গায় কিন্তু অষ্টাদশ শতকেও এই স্বরবৃত্ত ছন্দের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তাহলে একইভাবে অক্ষরবৃত্ত ছন্দ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু পড়বে। আমি সব তো একদম ধরে ধরে পড়ানোর কিছু নেই, এগুলো তথ্য, অতএব এই তথ্যগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। এবার আমরা একদম যে জায়গাটায় যাব
সেটা হচ্ছে, দেখো গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে একদম হাইলাইট করে দেওয়া হয়েছে যে এগুলো দেখতে হবে তোমাদেরকে। বাংলা ছন্দের শ্রেণী, দলবৃত্তের জন্ম, কৌম লোক সমাজের মুখের ভাষা, তাদের নাচের ছন্দে ও গানে। একদম এক পয়েন্ট করে করে অনেকগুলো দেওয়া আছে, তোমরা পড়বে যে ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে বৈষ্ণব কবি লোচন দাস সর্বপ্রথম দলবৃত্ত রীতিকে ব্যবহার করেন। তাহলে ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে প্রথম বৈষ্ণব কবি লোচন দাস কী ব্যবহার করেন? দলবৃত্ত রীতিকে, মানে দলবৃত্ত, আমি পড়াবো দেখবে, স্বরবৃত্ত ছন্দকে ব্যবহার করছেন, দ্রুতলয়ের ছন্দ। এখনও পর্যন্ত আবিষ্কৃত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদে মাত্রা প্রদান পাদাকুলক ছন্দ ব্যবহার হয়েছে। এই প্রশ্ন তো হামেশাই আসে যে চর্যাপদে কোন ছন্দ ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, ঠিক আছে, যে চর্যাগীতিতে সর্বত্র পংক্তিমাপের সমতা রক্ষিত হয়নি। 39 এবং 50 সংখ্যক গীতে ছোট বড় নানা মাপের পংক্তি ব্যবহার হয়েছে, যে সবসময় যে সমতা রক্ষা করা হয়েছে। কারণ একটা স্বাভাবিক এটা যে এত বছর আগে, যখন আমি তোমাদেরকে প্রথম দিন একটা কথা বলেছিলাম, বা অলঙ্কারের ক্লাস করতে গিয়ে একটা কথা বলেছিলাম, চাচা আমরা কি সবাই এই যে ধরো এই যে ছন্দ তোমরা পড়ছো, এই যে অলঙ্কার তোমরা পড়ছো, এই অলঙ্কার আলঙ্কারিক বা ছান্দসিক কবেকার? শ্যামাপদ চক্রবর্তী কবেকার লোক? রবীন্দ্রনাথ ঠাকুর কবেকার লোক? প্রবোধচন্দ্র বাগজি কবেকার লোক? চর্যাপদের সময়কার লোক? তা তো নয়। তাহলে চর্যাপদের সময় তো এরকম ছন্দের স্পষ্ট ধারণা ছিল না। তাদের মধ্যে একটা ওই ছন্দ মিলিয়ে করার একটা ব্যাপার তাদের মধ্যে ছিল, কিন্তু তারা করে ফেলার পর, মানে তারা ছন্দ অলঙ্কার জানে না। আজকে আমি কবিতা লিখতে গেলে আমি ছন্দ অলঙ্কার জেনে কবিতা লিখছি, ফলত সেখানে নিখুঁত হওয়াটা স্বাভাবিক। কিন্তু আজ থেকে 200-400 বছর আগে পর্যন্ত, বা আরও আগে 600, 700, 800, 1000, 900, 1000, 1100, 1200 বছর আগে এই ছন্দের কোনো ছিল কি রূপ? ছিল না। তারা তো জানতোই না, তারা তৈরি করতো। ফলত সেখানে যে অসঙ্গতি থাকবে এটাই স্বাভাবিক। এখানে প্রচুর তথ্য দেওয়া আছে, একটু ভালো করে পড়বে। এই তথ্যগুলো পড়ে সহজেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, দেখো মুসলমান কবিরা 15 শতক থেকেই ধর্মনিরপেক্ষ প্রেম কাব্য লিখছেন, তার ভাষাও মুখ্যত দলবৃত্ত মিশ্র। তাহলে মুসলমান কবিরা যারা 15 শতক থেকে ধর্মনিরপেক্ষ প্রেম কাব্য লিখছেন, তারাও বৃত্ত ছন্দের ব্যবহার করছেন, কিন্তু তাদের ছন্দে কি দলবৃত্ত মিশ্রিত মিশ্রবৃত্ত, মানে দলবৃত্ত আর অক্ষরবৃত্তকে কিছুটা মিশিয়ে দিচ্ছে। এই যে রামপ্রসাদ কী ছন্দ ব্যবহার করেছেন? দলবৃত্ত মিশ্রবৃত্ত ছন্দ ব্যবহার করেছেন রামপ্রসাদ সেন, আমরা জানি, যারা যে শাক্তপদাবলী লিখেছেন। অষ্টাদশ শতকে ভারতচন্দ্র কী ছন্দ ব্যবহার করেছেন? তার কাব্যে ছন্দের বৈচিত্র্য আছে, অর্থাৎ তিনি সব রকম ছন্দকে নিয়েই লেখালেখি করার চেষ্টা করেছেন। তারপরে দেখো এখানে বিভিন্ন প্রচুর তথ্য এখানে দেখো দেওয়া রয়েছে। এই পিডিএফ তো তোমাদেরকে পাঠিয়েই দেওয়া হয়েছে, একটু ভালো করে পড়বে। আর কি দেখো এখানে দেখো দেওয়া হয়েছে যে মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে ধ্বনিগাম্ভীর্য ফিরিয়ে এনে সুরমুক্তি সাধনা করেছেন। অমিত্রাক্ষর ছন্দে ধ্বনিগাম্ভীর্য কেন? কারণ তিনি অমিত্রাক্ষর ছন্দটাকে তৈরি করেছেন। হ্যাঁ, বাংলায় তিনি হয়তো কিছুটা রূপ দিয়েছেন, কিন্তু এই অমৃতাক্ষর ছন্দ তো সেই অক্ষরবৃত্ত ছন্দেরই একটা রূপ। এবং তিনি, আমরা জানি যে মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স যে ছন্দ, সেই ছন্দ থেকেই তিনি এই অনুপ্রাণিত হয়ে সেই ছন্দের মানে ছন্দটাকেই আসলে বাংলায় রূপ দিচ্ছেন অমিত্রাক্ষর নামে। তাহলে তিনি কি পুরোপুরি একদম মৌলিকভাবে একটা ছন্দ তৈরি করছেন? কোনোদিনই না। তিনি সেই ছন্দটাকে নিজের মতো করে মডিফাই করছেন বলে তাকে সেই ছন্দের স্রষ্টা বলছি আমরা। কী করছেন? ধ্বনিগাম্ভীর্য ফিরিয়ে আনছেন এবং সুরমুক্তি সাধনা করছেন। মানে সুরমুক্তি অর্থাৎ কোনো অমিত্রাক্ষর মানে কি, মানে যার মিল থাকবে না, অর্থাৎ সেখানে কোনো সুর খুব একটা কাজ করবে না। এই বিষয়গুলো তোমরা একটু করে দেখবে, এখানে অজস্র পয়েন্ট আছে। এছাড়াও দেখো এখানে আমি দিয়েছি যে স্টার করে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে গদ্যের গতিকে যথার্থ ছন্দ বলা চলে না, কারণ তাতে সুপরিমিত পর্ব থাকে না। এটা একদম নর্মাল ব্যাপার যে গদ্যে কি আর ছন্দ থাকে? কারণ গদ্য তো গদ্যের মতো করে, অর্থের প্রাধান্য সেখানে, পদ্যেও অর্থেরই প্রাধান্য, কিন্তু পদ্যের মধ্যে একটা ছন্দ থাকে। এটা বোঝানোর কিছু নেই, তোমরা জানো, রবীন্দ্রনাথ সে কথা বলেছেন। এভাবে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দস্পন্দকে বলেছেন গতিশীলা। প্রশ্ন আসতেই পারে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দস্পন্দকে কী বলেছেন?
চর্যাপদের ভাষায় যে পাদাগুলোক ছন্দ অনুসৃত হয়েছে তা মূলত প্রাকৃত অপভ্রংশের প্রভাবজাত। প্রশ্ন আসতেই পারে, বাংলা ভাষায় সংস্কৃত প্রাকৃতের দীর্ঘ স্বরের উচ্চারণ আংশিক রক্ষিত হয়েছে। বাংলা ভাষায় সংস্কৃত প্রাকৃতের যে দীর্ঘ স্বর তা পুরোপুরি নেই। আমাদের দেখবে সংস্কৃত অনেক উচ্চারণ, অনেক লেখা দেখবে যুক্তাক্ষর, অনেক বড় বড় শব্দ, কিন্তু সেই শব্দের প্রভাব আমাদের বাংলায় নেই। আমরা বাংলাকে ছোট 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 করে ভাগ করে করে করেছি, উচ্চারণেও তাই, সন্ধি বিচ্ছেদ আমরা অনেক কিছু করে নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তো এই বিষয়গুলো কিন্তু দেখবে মিশ্রবৃত্তের পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মিশ্রবৃত্ত ছন্দ দেখতে পাওয়া যায় এবং তার পূর্ণাঙ্গ রূপ। বাংলা উচ্চারণের স্বাধীনতা পাওয়া যায় প্রথম চর্যাপদে। বুঝতে পারছো, বাংলা মানে চর্যাপদ থেকেই তো আমরা জানতে পারছি বাংলা ভাষাটাকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মাত্রাবৃত্ত ছন্দের উৎস জয়দেবের গীতগোবিন্দ। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে যে শুধুমাত্র মিশ্রবৃত্ত ব্যবহার হয়েছে তা নয়, কিন্তু মিশ্রবৃত্তের পূর্ণাঙ্গ রূপ দেখতে পাওয়া গেলেও একটা ছন্দই তো হবে না, সেখানে তো অনেক বড় কাব্য, সেখানে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ কী হয়েছে দেখা যাচ্ছে। এবং সেই মাত্রাবৃত্ত ছন্দ কেমন না, মাত্রাবৃত্ত ছন্দের উৎস, মাত্রাবৃত্ত ছন্দ যেটা দেখা যাচ্ছে সেটা কোথা থেকে তিনি নিয়েছেন? জয়দেবের গীত গোবিন্দ থেকে। তাহলে জয়দেবের গীত গোবিন্দ মাত্রাবৃত্ত ব্যবহার হচ্ছে, সেখান থেকে পাচ্ছেন। তো এই বিষয়গুলো তুমি বুঝতেই পারছো, এই বিষয়গুলোকে ধরে ধরে পড়ানোর কিছু নেই, প্রচুর তথ্য আছে। তোমরা এই তথ্যগুলো কিন্তু মন দিয়ে ভালো করে পড়বে, এটাই আমার বলা। যেখানে বুঝতে পারবে না, আশা করছি এখানে না বোঝার কিছুই নেই, একটু মন দিয়ে পড়লেই তোমরা বুঝতে পারবে। আমি অনেকগুলো করে করে একটা করে পড়াচ্ছি। দেখো যে কি বলা হচ্ছে এখানে, যে দেখো আলাওল তার কাব্যে মিশ্রবৃত্তের ব্যবহার অনেক সুনির্দিষ্ট রয়েছে। বুঝতে পারছো? তাহলে আলাওল কী ছন্দ ব্যবহার করছেন? মিশ্রবৃত্ত ছন্দ ব্যবহার করছেন। তাহলে এই তথ্যগুলো আমি টুকটুক টুকটুক করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কোথায় কী ছন্দ ব্যবহার হয়েছে। এগুলো কিন্তু তোমাদের সব ক্ষেত্রে জানা থাকে না, স্বাভাবিক এটা, ঠিক আছে। দেখো ভারতচন্দ্র তার অন্নদমন কাব্যে দলবৃত্তের ব্যবহার কম করেছেন। দেখো দলবৃত্তের ব্যবহার কিন্তু ভারতচন্দ্র খুব একটা করেননি, ঠিক আছে। তো এই বিষয় মানে এই চ্যাপ্টারটার নামই তো ছন্দের উদ্ভব ক্রমবিকাশ। ছন্দ কীভাবে উদ্ভব হলো আর ক্রমবিকশিত হলো, তাহলে ক্রমবিকাশ মানে কি, কোন মধ্যযুগের কোন কাব্যে বা আধুনিক যুগের কোন কাব্যে কে কী ছন্দ ব্যবহার করছেন সেইটা সম্পর্কে অল্প বিস্তর ধারণা আমাদেরকে থাকতে হবে। বিজয়গুপ্তের পদ্মা পুরাণে দলবৃত্তের আমেজ লক্ষ্য করা যায়। তো যেখানে ভারতচন্দ্র দলবৃত্ত কম ব্যবহার করছেন, সেখানেই বিজয়গুপ্ত আবার দলবৃত্ত ছন্দ বেশি ব্যবহার করছেন। এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু করার চেষ্টা করবে। খুব সহজ এবং মানে কী বলবো, একবার দুবার ভালো করে পড়লেই হয়, কিন্তু ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যাই হোক, এইগুলো হচ্ছে তথ্য, এগুলো তো আর করে না, এগুলো তথ্য। এবার তোমাদেরকে যেটা পড়বে, এবার থেকে তোমাদেরকে বুঝতে হবে। এইটা বুঝে আজকে আমরা এই জিনিসটা সম্পর্কে বুঝে ক্লাস শেষ করব, এবং এর পরের দিন থেকে আমরা ছন্দ নির্ণয় এবং বিভিন্ন ছন্দের রূপ সম্পর্কে জানবো, রীতি বৈচিত্র্য সম্পর্কে জানবো। আজকে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে ছন্দ নির্ণয় করতে গেলে, যে সব জিনিস বানান দু একটা ভুল আছে, এর জন্য ক্ষমাপ্রার্থী। বানানগুলো অত খুঁটিয়ে খুঁটিয়ে ঠিক করতে পারিনি, মানে এগুলো তোমরা বুঝতে, জিনিসের বানানটা যে ভুল হয়েছে এটা তোমরা বুঝতেই পারছো, ভুল হয়েছে এটা তোমরা নিজেরাই ঠিকভাবে পড়ে নিতে পারবে। সব জিনিসের মতোই কাব্যের ছন্দ নানা উপকরণ বা উপাদানের সৃষ্ট, সেগুলি হলো দেখো ধ্বনি, অক্ষর বা দল, মাত্রা বা কলা, ছেদ বা অর্থসাপেক্ষ বিরাম, অর্থচতে এই জিনিসগুলো রয়েছে, পদ, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, বিভিন্ন জিনিস রয়েছে। এগুলো সম্পর্কে একটু দেখবো আমরা। তারপরে পরের দিন থেকে ছন্দ নির্ণয় আমরা শিখব। ধ্বনি ও বর্ণ কী, এই ধ্বনি ও বর্ণ কী তোমাদেরকে পড়ানোর কিছু নেই। ধ্বনি ও বর্ণ তোমরা জানো যে ধ্বনি হচ্ছে উচ্চারণ করি যেটা, আর বর্ণ হচ্ছে তার লিখিত রূপ। এগুলো তোমাদেরকে আবার নতুন করে পড়ানোর কিছু নেই, কারণ একটা নোটস পরিপূর্ণ করতে হবে বলে আমাকে দিতে হবে। এগুলো তো পড়ানোর কিছু নেই, কিন্তু নোটসে দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে যেখানে বাংলা ছন্দ পড়তে গেলে আসলে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো এই যে এটা অক্ষর বা দল, এখান থেকে আমাদের বাংলা ছন্দের যে নির্ণয় তা কিন্তু হয়ে গেল। উচ্চারণ সাধ্য হ্রস্বতম ধ্বনির নাম হচ্ছে অক্ষর। উচ্চারণ সাধ্য হ্রস্বতম মানে কি, একদম সহজ ভাষায় বললে, তুমি বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যেটুকু ধ্বনি উচ্চারণ করতে পারছো সেটাই হচ্ছে দল বা অক্ষর। কি বলছে, যেমন আমি তোমাদেরকে যদি একদম ডাইরেক্ট বলি, রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ তোমার শুনে মনে হচ্ছে আমি একবারে উচ্চারণ করছি, কিন্তু আমাদের বাকযন্ত্রে আমি কিন্তু এখানে 4 বার পজ নিচ্ছি। রবীন্দ্রনাথ, আমি তাড়াতাড়ি বলছি রবীন্দ্রনাথ, আমি বলছি, তোমার মনে হচ্ছে পজ নিচ্ছি না, কিন্তু তুমিও পজ দাও, আমিও পজ নিই, সবাই পজ নেয়। রবীন্দ্রনাথ, এই
এরপরে বিন, বিনকে আমি কিন্তু ভাঙতে পারবো না। তুমি চেষ্টা করে হয়তো তার মানে কি বলবো, অক্ষরগুলোকে ভাঙতে, মানে তার শব্দগুলোকে, তার যে বর্ণগুলোকে ব, হ, দীর্ঘ, ন এভাবে করতে পারো, কিন্তু উচ্চারণের দিক থেকে তোমাকে কিন্তু সবসময় উচ্চারণে দেখতে হবে। ছন্দ মানেই হচ্ছে, কিছু বলবে? কার ফোন এসছে? এক সেকেন্ড হ্যাঁ, এক সেকেন্ড, একটু 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলো তোমরা আগেও পড়েছো আমি জানি। রবীন্দ্রনাথ, তো এখানে কিন্তু সবসময় মনে রাখবে ছন্দ হয় কিন্তু উচ্চারণে। ছন্দ কিন্তু খাতা কলমে লিখে মানে লিখেই হয়, কিন্তু আমি বলতে চাইছি যে একটা ছন্দ নির্ণয় তুমি উচ্চারণেই করে ফেলতে পারবে। ওই খাতা কলম নিয়ে কাটাছাড়া করে বিনটাকেও আমি জোর করে ভাঙবো বললে হবে না, ভাঙা তো যাই। তুমি আমাকে একটা কথা বলো, তোমাকে যদি আমি লিখতে দিই, তুমি র লিখে যোগ চিহ্ন দিয়ে, বি লিখে যোগ চিহ্ন দিয়ে, ন লিখে যোগ চিহ্ন দিয়ে, দ্র লিখে যোগ চিহ্ন দেবে, না লিখে যোগ চিহ্ন দেবে, আবার থ লিখে যোগ চিহ্ন দিতে পারবে না? লিখতে তো পারবে ভেঙে ভেঙে, কিন্তু লিখে ছন্দ হয় না, কিন্তু ছন্দ হয় উচ্চারণে। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস, এখানে তোমার হাতের স্বল্পতম প্রয়াস বলা হয়নি, এটা বুঝতে হবে ছন্দ নির্ণয় করতে গেলে। বাকযন্ত্র মানে রবীন্দ্রনাথ। আমি যদি বর্ধমান তোমাদেরকে ভাঙতে বলি, এটা কীভাবে ভাঙবে তুমি? বর্ধমান। এবার এটা কীভাবে ভাঙছি বুঝতে হবে, যে অক্ষর বা দলকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বরান্ত দল, একটা হচ্ছে স্বরান্ত দল বা মুক্ত অক্ষর, একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা হলন্ত অক্ষর বা রুদ্ধ দল, যেটাকে তোমরা সহজ ভাষায় জানো মুক্ত দল আর রুদ্ধ দল। মুক্ত দল, রুদ্ধ দল কি? দেখো আমি এইগুলো দিয়েছি কেন। স্বরান্ত অক্ষর মানে হচ্ছে যে অক্ষরটার শেষে স্বর থাকছে, স্বরবর্ণ থাকছে, অ, আ, হস্যই দীর্ঘ, হস্যি দীর্ঘ, লি, লি, যেগুলো থাকছে, এ, ওই, ও। আর যে অক্ষরটার শেষে ব্যঞ্জন থাকছে, স্বর থাকছে না, সেটা হচ্ছে রুদ্ধদল। বর্ধমান, দেখো বর একে আর ভাঙতে পারবে না, খাতা কলমে ভাঙতে বর, অকে আমি তুমি জোর করে বলে আমি আলাদা করতে পারো, কিন্তু উচ্চারণে করতে পারবে না। বর, র বর, দেখো র আসছে, তাহলে ব্যঞ্জনান্ত, ব্যঞ্জন আছে, অন্তে কি আছে? ব্যঞ্জন আছে, ওই জন্য এটা রুদ্ধদল, ব্যঞ্জনান্ত অক্ষর। কিন্তু বর মান, ধো ও, ওটা মানে অ আসছে, বর্ধ অ। রবীন্দ্রনাথ, অ, দেখো অ আসছে শেষে, স্বরান্ত অক্ষর, মুক্তদল। এইভাবে কিন্তু মুক্তদল রুদ্ধদল হয়। তোমরা যে শিখেছো দুটো অক্ষর, ওইভাবে যদি কেউ শিখে থাকে, দুটো অক্ষর থাকলে রুদ্ধদল, একটা অক্ষর থাকলে ওইভাবে নয়, কিন্তু তোমাকে দেখতে হবে যে শেষে কি আসছে, শেষে স্বর আছে নাকি ব্যঞ্জন আছে। যেমন আমি তুমি, দেখো আ মি, ভাঙো আ মি, আ, এটা এমনি স্বর, আর মি ই আসছে না, দেখো দুটো, এই ছোটো শব্দটাকে আমি দুটো ভাঙতে পারছি, তু উ আর মি ই, দেখো স্বর আছে, ভাঙতে পারছি। এই কারণে এটা হচ্ছে মুক্ত দল, যাকে ভাঙা যাচ্ছে দেখো সহজে। আর রুদ্ধ দল কি? রুদ্ধ দল হচ্ছে এই যে রাম, এটাকে আর ভাঙতে পারবো না, এটাকে আর ভাঙতে পারবো না। তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা যদি উদাহরণ নিই, কলকাতা, কলকাতা, কল, দেখো ল আসছে শেষে। তুমি খাতা কলমে ভাঙতে পারবে, কোড লিখে প্লাস দিয়ে ল লিখতে পারো, কিন্তু উচ্চারণে একটাই হবে, একে আর মাঝখানে ভাঙতে পারবে না। তাহলে শেষে ল আসছে, এটা হচ্ছে রুদ্ধদল, ব্যঞ্জনান্ত অক্ষর। কা তা, দেখো আ মুক্তদল। নিশ্চয়ই এটা আর এর থেকে বেশি বোঝানোর কিছু নেই। তাহলে মুক্তদল রুদ্ধদল কাকে বলে? যার শেষে ব্যঞ্জন থাকবে সে হচ্ছে রুদ্ধদল, যার শেষে, এটা কিন্তু উচ্চারণে, খাতা কলমে নয়। আসানসোল, আসানসোল, সানকে তুমি ভাঙতে পারবে না খাতা কলমে, সা লিখে প্লাস দিয়ে দন্তন লিখতেই পারো,
কিন্তু উচ্চারণ তুমি সানকে ভাঙতে পারবে না। তাহলে সানের শেষে কি আসছে? দন্ত না আসছে। আর সানসলও তো আমরা বলি না, সানসল উচ্চারণ, তোমাকে উচ্চারণ দেখতে হবে সবসময়। তো এইটা আর ভাঙা এই লঘু অক্ষর কিছু নয়। লঘু অক্ষর মানে হচ্ছে যেগুলো খুব মানে সহজ, যেখানে যুক্তাক্ষর থাকবে না, খেলা মেলা দেখা খাওয়া এগুলো। আর যেখানে যুক্ত অক্ষর থাকবে উচ্চারণ কঠিন হবে, রক্তাক্ত গম্ভীর দক্ষিণ, দেখো মানে যুক্তাক্ষর আছে, সেগুলো হচ্ছে গুরু অক্ষর। এগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু রুদ্ধদল মুক্তদল মেন আমাদের ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে। এরপর আমাদেরকে কী দেখতে হবে? মাত্রা বা কলা। একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তার পরিমাপটুকুকে বলা হয় মাত্রা বা কলা। এই মাত্রা কিন্তু ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই স্বদেশ এই শব্দটাকে তুমি ভাঙো উচ্চারণে, স্বদেশ। এই দেশকে তুমি কোনোভাবে ভাঙতে পারবে? দেশ দেশ দে স, তুমি যদি বলো আমি ভাঙবো দে স, তা স বলছো কেন? দে এরকম করে ভাঙা যায়? তালবস্যকার ভাঙা যাবে? তাহলে দেশ এটা একবারই উচ্চারণ করতে হবে, ওই জন্য এটা রুদ্ধদল। কিন্তু স, দেখো স তুমি যদি যদি যুক্ত অক্ষর বা মানে কি বলবো, যদি যুক্ত অক্ষর বা দুটো অক্ষর মানেই যদি রুদ্ধদল হয়, তাহলে তো স ও রুদ্ধদল হওয়ার কথা ছিল। রবীন্দ্র দ্রও তো রুদ্ধ অক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু না, শেষে কি আসছে? স্বর আসছে উচ্চারণে। স কি আসছে? অ। বারবার আমি বলছি, ছন্দ কিন্তু উচ্চারণে। তোমার দেখে মনে হচ্ছে দন্ত ছয়ে বয়ে একে রুদ্ধদল করে দে, হবে না কিন্তু। স দ্র অ আসছে, কি বলছি বুঝতে পারছো নিশ্চয়ই? এগুলো কিন্তু মুক্ত দলই। শেষে স্বরান্ত অক্ষর আর ব্যঞ্জনান্ত অক্ষর। দেশ, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। মাত্রা দু প্রকারের হয়, এক মাত্রা দু মাত্রা, এটা তোমরা জানো। এক মাত্রা পরে আমরা অনেক নিয়মে আসবো। অক্ষরবৃত্তে একরকম মাত্রা গণনা পদ্ধতি, মাত্রাবৃত্তে একরকম মাত্রা গণনা পদ্ধতি, দলবৃত্ত বা স্বরবৃত্তে একরকম মাত্রা গণনা পদ্ধতি, এগুলো আমরা পড়বো। কিন্তু মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে মুক্ত অক্ষর মানে এক মাত্রা, আর রুদ্ধ অক্ষর মানে রুদ্ধ দল মানে হচ্ছে দুই মাত্রা। রুদ্ধ দল মানে হচ্ছে দুই মাত্রা। পাখি, পা আ মুক্ত দল এক মাত্রা, খি এক মাত্রা, মোট দু মাত্রা, কিন্তু দুটো মুক্ত দল আছে। কিন্তু আমি যখন বলবো প্রান্তর, প্রান্তর যখন বলবো তখন কি হবে? প্রান্তর, প্রাণ এখানে ভাঙতে পারবে? প্রাণ, হ্যাঁ বলো। প্রাণ যুক্ত তর বললাম, যুক্ত নয়, সরি মানে স্পর্শ। এই প্রাণ যুক্ত তর এর মানে কি? প্রাণ মানে হচ্ছে, প্রাণ মানে হচ্ছে, প্রাণ মানে হচ্ছে, হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি যে না মানে আমি এখানে তোমাদেরকে মানে বলছি না, আমি বলতে চাইছি যে প্রাণ এর শেষে কি আছে? অ আছে না দন্তন্য আছে? দন্তন্য আছে। আর তর এর শেষেও তো স্বর নেই, তার মানে এটা র আছে, তার মানে দুটোই রুদ্ধদল। কিন্তু রুদ্ধদল মানেই আমরা আপাতত শিখব যে রুদ্ধদল মানে কিন্তু দুমাত্রা। প্রাণ মানে এইটা তোমরা প্রথমে মাথায় ঢোকাতে হবে যে রুদ্ধদল মানেই দুমাত্রা আর মুক্তদল মানেই এক মাত্রা। আমরা পরের মাত্রা কোনো পদ্ধতি অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, এটা আমরা শিখবো, কিন্তু এখন আপাতত এটাই জানতে হবে। যাই হোক, এবার আমরা দেখব যে ছেদ বা জ্যোতি। ছেদ বা জ্যোতি কি? ছেদ বা জ্যোতি হচ্ছে, ছেদ বা জ্যোতি কি এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। ছেদ কথার অর্থ বিরতি, আর জ্যোতি কথার অর্থ বিরতি। বিরতি মানে বিশ্রাম। কিন্তু ছেদ, কিন্তু ছেদকে বলা হয় অর্থজ্যোতি। অর্থাৎ ছেদ তোমরা এতদিন অনেক ক্ষেত্রে পড়ে আসবে হয়তো, ছেদ গদ্যে ব্যবহার হয় আর জ্যোতি পদ্যে ব্যবহার হয়। এটা কে কে জানো বলো? এটা কথাটা ঠিক মানে শুনে এসছো না শুনে আসোনি? না যারা ছন্দ সম্পর্কে একটু পড়েছো তারা এটা শুনবে যে ছেদ কোথায়।
ঠিক নয়, কারণ তো জ্যোতি ব্যবহার হয়। বলো বলো বলো। শুনেছি, কিন্তু কথাটা তো সম্পূর্ণ ঠিক নয়, কারণ গদ্যতে মাঝে মধ্যে। গদ্যতে জ্যোতি ব্যবহার হয়? হ্যাঁ, তাহলে শুধু যে জ্যোতি পদ্যতে ব্যবহার হয় কথাটা সঠিক নয়। না, তুমি একটু, আমার মনে হচ্ছে একটু উল্টো বলছো। বিষয়টা হচ্ছে গদ্যে জ্যোতি ব্যবহার হয় এই কথাটা ঠিক সর্বক্ষেত্রে ঠিক নয়। দু একটা ক্ষেত্রে ঠিক হতেও পারে, আমার জানা নেই, কিন্তু গদ্যে জ্যোতি ব্যবহার হয় কথাটা ঠিক নয়। তুমি একটু উল্টো বলে ফেললে। পদ্যেও ছেদ ব্যবহার হয়, এইটা হচ্ছে আসল কথা। অনেকে এইভাবে তাড়াহুড়ো করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে তাড়াহুড়ো করে দেখিয়ে দেয় যে গদ্যে ছেদ আর পদ্যে জ্যোতি। না, পদ্যে আমরা দাঁড়িয়ে পাই না, পদ্যে আমরা মানে কবিতাতে আমরা জিজ্ঞাসা চিহ্ন পাই না, পদ্যে আমরা কমা পাই না, পাই তো। ছেদ মানে হচ্ছে অর্থজ্যোতি, অর্থের প্রয়োজনে যা ব্যবহার করা হয়। একটা কবিতার লাইনটা কমপ্লিট করার জন্য, পংক্তিটা কমপ্লিট করার জন্য একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম, পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম, তাহলে সেটা ছেদ। অর্থের প্রয়োজনে কমা দিলাম, সেটা ছেদ, সেটা জ্যোতি নয় কিন্তু। কারণ জ্যোতি দেখা যায় না, জ্যোতি হচ্ছে মনের ব্যাপার। অর্থের প্রয়োজনে আমরা যে পজ নিই, যেটাকে বলছে মানে জ্যোতি, যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু তোমার অর্থের আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি বলতে চাইছি। দেখো, বলছে এখানে সাইকেল রাখবেন না, রাখলে 100 টাকা জরিমানা। এটা অনেক জায়গায় লেখা থাকে। এবার ছেদের কত গুরুত্ব দেখো, নিচে উদাহরণটা দেখো। এখানে সাইকেল রাখবেন, কমা দিয়ে দিয়েছি, না রাখলে 100 টাকা জরিমানা। তাহলে একটা কমাকে আগে পিছে করে দিচ্ছি শুধু। কমাটা একবার নায়ের পরে আছে, একবার নায়ের আগে চলে এলো। তুমি দেখো দুটোর মানে উল্টো হয়ে গেল। এখানে সাইকেল রাখবেন না, রাখলে 100 টাকা জরিমানা, কমাটা আগে দিয়ে দিলাম। এখানে সাইকেল রাখবেন, না রাখলে 100 টাকা জরিমানা। তাহলে একটা ছেদের কতখানি অর্থ বহন করে একটা ছেদ, এ থেকে বুঝতে পারছো। দাঁড়ি, কমা, মানে ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। একটা বিস্ময়সূচক চিহ্ন তোমাকে দিতেই হবে বিস্ময়সূচক কথাবার্তা বলতে গেলে, মানে লিখতে গেলে। একটা প্রশ্নের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তোমাকে। তাহলে ছেদের কিন্তু গুরুত্ব রয়েছে অর্থের প্রয়োজনে। কিন্তু জ্যোতি কি তাহলে? জ্যোতি আসলে অর্থের প্রয়োজনে ব্যবহৃত খুব একটা হয় না। জ্যোতির সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। পরেশচন্দ্র ভট্টাচার্য বলছেন জ্যোতিও এক প্রকার বিরতি, জ্যোতিও এক প্রকার বিশ্রামের জন্য ব্যবহার হয়, কিন্তু এর সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। মেট্রিক্যাল পজ ছন্দজ্যোতি, আর অর্থজ্যোতি অর্থাৎ ছেদ হচ্ছে সেন্সিক্যাল পজ, মানে অর্থের প্রয়োজনে। ওই জন্য ছেদের আর একটা নামই হচ্ছে অর্থজ্যোতি, আর জ্যোতির একটা নাম হচ্ছে ছন্দজ্যোতি, ছন্দের প্রয়োজনে। তাহলে এখানে তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? একটা হচ্ছে অর্থজ্যোতি, যাকে বলছি ছেদ, পূর্ণচ্ছেদ, কমা, ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, সেমিকোলন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে, অর্থের প্রয়োজনে। একটা কমা কতখানি কাজ করে তোমরা বুঝতে পারলে। আর যে জ্যোতি আসলে দেখা যায় না, একমাত্র ছন্দ নির্ণয়ের সময়েই আমরা ব্যবহার করি। কবিতাতে তুমি জ্যোতি কোনো সাইন দেখতে পাবে না, যেটা শুধুমাত্র অর্থের প্রয়োজনে ব্যবহার হয় না, অর্থের মাধ্যমে প্রয়োজন মানে ব্যবহারের প্রয়োজন হয় না, ছন্দের প্রয়োজনে ব্যবহার হয়, তাকে বলা হয় জ্যোতি বা ছন্দজ্যোতি। এখানে ছন্দমঞ্জুরি গ্রন্থে বলেইছেন জ্যোতির জিহেষ্ট বিশ্রাম স্থানং কবিভিরুচ্যতে যা সা বিচ্ছেদ বিরামাদয়ী পদৈর বাচ্চা নিজেচ্ছায়া। কি বলা হয়েছে? জিহবা যে স্থানে স্বেচ্ছায় বিশ্রাম গ্রহণ করে, কবিরা তাকেই জ্যোতি নামে অভিহিত করছেন। এর অর্থের প্রয়োজনে নয়, স্বেচ্ছায় ছন্দের প্রয়োজনে। কি দেখব আমরা?
এখানে অনেক রকম দেখো, আমি নোটটাকে একটু পরিপূর্ণ করার চেষ্টা করেছি। আচার্য প্রবোধচন্দ্র সেন এই জ্যোতিকে কভাগে ভাগ করছেন: পূর্ণজ্যোতি, অর্ধজ্যোতি, লঘুজ্যোতি, উপজ্যোতি। আবার অনুজ্যোতি বলেও একটা জ্যোতির কথা আমরা পাচ্ছি। কিন্তু আমরা এই জ্যোতিগুলো দেখব। তাহলে কি কি? পূর্ণজ্যোতি, অর্ধজ্যোতি, লঘুজ্যোতি, উপজ্যোতি। পূর্ণজ্যোতি কি? জ্যোতির কিন্তু সাইন দেখো, এখানে যে সাইন দিয়েছি আমি, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই যে দেখো স্লাসের মতো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সাইন। এগুলো কি কবিতায় দেখতে পাও তুমি? পাও না। এগুলো আমরা ছন্দ নির্ণয়ের সময় দেখতে পাই, এবং এগুলো ছন্দের প্রয়োজনে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই যে শেষে দুটো করে স্লাস দেওয়া হয়েছে, দুটো করে দাঁড়ি দেওয়া হয়েছে, এটি হচ্ছে পূর্ণজ্যোতি। একটা পংক্তি, একটা চরণের একদম পুরোটা পড়ে নেওয়ার পর যে অর্থটা দাঁড়াচ্ছে, পুরোটা একদম একটা পংক্তি পুরোটা, সেটা হচ্ছে পূর্ণজ্যোতি। একদম শেষে যে দাঁড়ি দেয়া হবে, এর চিহ্ন হচ্ছে ডবল দাঁড়ি। অর্ধজ্যোতি কি? তোমরা সহজেই বুঝতে পারছো, একদম সহজ করে বোঝো। পূর্ণজ্যোতি যদি পুরোটা হয়, কঠিন, এখানে কাঠিন্য আনাই যাবে না। পূর্ণজ্যোতি যদি পুরোটা হয়, তাহলে অর্ধজ্যোতি অর্ধেকটা হবে, নর্মাল ব্যাপার। অর্ধজ্যোতির সাইন হচ্ছে উল্টো টি। আমি নোটটা তৈরি করার সময় টিটাকে উল্টাতে পারিনি, কোনো সাইন খুঁজে পাইনি বলে লিখে দিয়েছি উল্টো টি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, দেখো অর্ধেক, আর সবই গেছে ঋণে। বুঝতে পারছো কোনখানটা অর্ধেক? বাবু বলিলেন বুঝেছে উপেন, অর্ধেক এ জমি লইব কিনে। তাহলে মাঝখানে যে পজ, সেন্স মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছন্দের প্রয়োজনে যে পজ, সেই পজই হচ্ছে অর্ধজ্যোতি। আর তোমাদেরকে একটা কথা বলা হলো না, আরও পরিষ্কার হয়ে যাবে। তোমরা ভাবছো দূর বাবা, এত নোটিফিকেশান আছে হোয়াটসঅ্যাপে, গ্রুপগুলোকে মিউট করতে হবে। যাই হোক, এই যে আমরা একটা পজ নিই একটা কবিতা পড়ার সময়, তুমি ভাবছো যে সব সময় কি আমরা পজ নিই? হ্যাঁ, মিলি সেকেন্ড হলেও আমরা পজ নিই। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু তবুও তুমি একটা পদ নিচ্ছ, না হলে এই 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 ছন্দটা তৈরি হবে না। সুর, মানে তোমাদেরকে আমি একটা কথা বলি, একটা সুর, একটা রাস্তা যেমন সোজা যেতে যেতে একটা বাঁক নেয়, আবার যেতে যেতে একটা বাঁক নেয়, তবে তো একটা সেই এলোমেলো রাস্তা তৈরি হয়। তেমনই সুর মানে কি? যদি আমরা যেভাবে কথা বলে যাচ্ছি একদম একই তালে একই ছন্দে, এতে যদি হতো তাহলে তো কথাটাও গান হতো, কথাটাও হতো। কিন্তু গান মানে কি? সুর মানে কি? সেই সুর আঁকা বাঁকা পথে চলে। সেই জন্যই তো একটা সুর এমন লাগছে আর একটা সুর অন্যরকম লাগছে। আমি কি বলছি বুঝতে পারছো কি? সুরের যে তরঙ্গ বলেই দিচ্ছে ঢেউ কি সমান হয়? ঢেউ হচ্ছে খেলিয়ে আসে। তেমনি সুরও তো সেই রকমই। সুর কি সমান হয়? সমান তো হয় না, ঢেউ খেলিয়ে আসে বলেই তো সেটাকে আমাদের এখনই একটা সুর একরকম লাগছে আর একটা সুর অন্য রকমের। কিন্তু কথা বলার ধরন প্রত্যেকেরই প্রায় একই। আমিও যেভাবে কথা বলি তুমিও সেভাবে কথা বলো, কিন্তু সুরের ক্ষেত্রে দেখো সেরকম। ছন্দের ক্ষেত্রে এই যে বলছি শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, দেখো একটা জোর দিচ্ছি না, এইটাই হচ্ছে হালকা পজ আমরা নিচ্ছি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছে উপেন। দেখো বাবু বলিলেন বুঝে, আমি বাবু বলিলেনের পর একটা অজান্তে হলেও একদম অস্পষ্ট হলেও বিরতি নিচ্ছি। তাহলে যেটা একদম শেষে নিচ্ছি সেটা হচ্ছে পূর্ণজ্যোতি, যেটা মাঝখানে নিচ্ছি সেটা হচ্ছে অর্ধজ্যোতি। আর লঘুজ্যোতি কি? অর্ধজ্যোতি অপেক্ষা ছোট জ্যোতিকে বলা হয় লঘুজ্যোতি। দেখো এইটা দিয়ে বোঝো, অহিরাবণ মহিরাবণ সকল রাবণ মরে, রাবণ রাজার বুকে যেন মস্ত ভাঙন ধরে। এইটা দেখে আমাকে বলো যে কোনটা পূর্ণজ্যোতি, কোথায় অর্ধজ্যোতি আর কোথায় লঘুজ্যোতি বসবে, তাহলে আমি বুঝে যাবো তোমরা বুঝে গেছো।
শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। বলো কোথায় কোথায় পূর্ণজ্যোতি কোথায় বসবে? মরে আর ধরে। হ্যাঁ, আর অর্ধজ্যোতি কোথায় বসবে? ঐরাবণ আর বলো। ওই তো অঙ্কিতা ঠিকই বললো, অভিরাবণ আর জ্যোতির্গমন, মানে আমার ওইটাই মনে হলো। হ্যাঁ, ওখানেই হবে। আর লঘুজ্যোতি কোথায় বসবে? লঘুজ্যোতি কোথায় বসবে? অহিরাবণ আর রাবণরাজ। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে পারছো তোমরা যে জ্যোতি কোনো ব্যাপারই নয়। তোমরা কঠিন করে বুঝলেই কঠিন, সোজা করে বুঝলেই সোজা। একটা লাইনের সম্পূর্ণটা হচ্ছে পূর্ণজ্যোতি, একটা লাইনের ঠিক মাঝখানটা হচ্ছে অর্ধজ্যোতি, কিন্তু সবটা উচ্চারণে। কিন্তু তোমরা যদি এটাকে খাতা কলমে করতে যাওয়া হবে না, একদম মাঝখানটা স্কেল দিয়ে মাপতে গেলে যে একটা স্কেলের 10 ইঞ্চির মধ্যে 5 ইঞ্চি আমি দেখবো কোনখানে নিয়ে একটা দাগ টেনে দিলে স্কেল নিয়ে কিন্তু ছন্দ নির্ণয় হয় না। এটা উচ্চারণে। অহিরাবণ, মহিরাবণ, সকল রাবণ মরে, আমরা বুঝতে পারছি মহিরাবণ হচ্ছে মাঝখান, এটা হচ্ছে অর্ধজ্যোতি। আবার পরপর বলা হচ্ছে অহিরাবণ, মহিরাবণ, সকল রাবণ মরে, তাহলে অহিরাবণে হচ্ছে লঘুজ্যোতি। আবার এই লঘুজ্যোতির থেকেও ছোট জ্যোতি আছে, উপজ্যোতি। চন্দ্র যখন অস্তে নামিল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্তভাতি। বুঝতে পারছো, শেষটা হচ্ছে পূর্ণজ্যোতি, মাঝখানটা হচ্ছে অর্ধজ্যোতি। চন্দ্র যখন অস্তে নামিল তখনও রয়েছে রাতি, এগুলো এক একটা হচ্ছে লঘুজ্যোতি। আবার দেখো মাঝখানে বিসর্গর মতো দিয়েছি, মানে একটা জায়গার আবার মাঝখানে কি বলছে না, কোলন চিহ্নের দ্বারা বোঝানো হয়েছে। দেখো যে কি হয়েছে না, ওইগুলো হচ্ছে উপজ্যোতি। চন্দ্র যখন, এর মাঝখানেও তুমি পজ নাও, নালে আলাদা আলাদা উচ্চারণ হতো না। চন্দ্র যখন এক রকম মনে হতো। চন্দ্র যখন অস্তে নামিল তখন রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়ন মেলিছে রক্ত ভাতি। এই যে পূর্ব দিকের আলাদা আলাদা উচ্চারণ তুমি করছো, তার মানে তুমি কোথাও একটা পজ নিচ্ছ, এবং সেটা নিচ্ছ বলেই উচ্চারণটা আলাদা আলাদা শুনতে লাগছে। ওই জন্য ওই মাঝখানটা হচ্ছে উপজ্যোতি। আর অনুজ্যোতি কি? অনুজ্যোতি হচ্ছে এর থেকেও ছোট। আমি এখানে উদাহরণ দিইনি, এটা প্রয়োজন খুব একটা হয় না। এই যে চন্দ্র, এই শব্দটাকেও ভাঙা যায়। চন্দ্র, যেটা আমি তোমাদেরকে শেখালাম অক্ষর, যখন, অস্তে, না, মি, লো, এগুলো প্রত্যেকটা একটা করে উপজ্যোতি। তাহলে জ্যোতি কী জিনিস তোমরা বুঝে গেলে। শেষের আগে আমি দিয়েছি ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য। এইটাতে আমি তোমাদেরকে আগেই বললাম যে উচ্চারণ, এটা আমি স্পষ্ট করি তোমাদেরকে বুঝিয়েছি, তাও একটু ভালো করে পড়ে নেবে, তাহলেই তোমাদের কিন্তু ছেদ ও জ্যোতি মোটামুটি কমপ্লিট। আমরা তাহলে পর্ব, ছেদ, জ্যোতি এই বিষয়গুলো পড়লাম। এছাড়াও আর একটু কিছু শেখার আছে, আমি তোমাদেরকে আজকে পড়াচ্ছি না, এগুলো পরের দিনে একটা নোটে সব পড়িয়ে দিলে তো হবে না, তোমাদের মাথা গুলিয়ে যাবে। এর পরের দিনে আরও কিছু আছে, পর্ব, পর্বান্তর, পর্ব কী জিনিস আজকে যেমন দেওয়া নেই, শাসাঘাত কী জিনিস আজকে যেমন দেওয়া নেই, এই বিষয়গুলো আমরা একটু পড়ব। তারপরে আমরা কিন্তু ছন্দ যে নির্ণয়, এই নির্ণয়ে যাব, এই বিষয়গুলো একটু জানতে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে এই নোটটা একটু ভালো করে পড়তে হবে, এবং পড়ে মোটামুটি একটা মানে ধারণা তৈরি করতে হবে। তারপর তো আমি পরের ক্লাস রয়েছে। আজকের ক্লাসটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এখানেই ক্লাসটা হলো। আমি সব নোটস পাঠিয়ে দিয়েছি, পরের দিন তাহলে আমরা আবার ক্লাস জয়েন করব। ঠিক আছে, বেশ। ঠিক আছে, আজকে আর ক্লাস কন্টিনিউ করছি না, মোটামুটি ক্লাস আজকে এখানেই শেষ। আশা করছি কিছু বলবে? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো,
ভুল করে হাতটা পড়ে গেছে